ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের গতিশীল যে তরল তার একটা বিশেষ ধর্ম নিয়ে আলোচনা করব। সেই ধর্মটি হলো আমাদের সান্দ্রতা ধর্ম। এই সান্দ্রতা ধর্ম বুঝতে গেলে আমরা একটা পরীক্ষা দেখাচ্ছি, একটু তোমরা দেখে নাও। আমরা এখানে একটা গ্লাস নিয়েছি, সেই গ্লাসেতে একটুখানি আমরা একটু জলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, গোল করে ঘুরিয়ে দিচ্ছি। এরপরে এই জলের যদি আমরা দুটো থার্মোকল দিয়ে দিই, তোমরা দেখতে পাচ্ছ যখন যে বাইরের থার্মোকলটা দিলাম বেশি দূরের, সেই থার্মোকলটা কিন্তু কম গতিবেগে ঘুরছে। তাহলে দেখো, ভেতরের থার্মোকলটা বেশি গতিবেগে ঘুরছে আর বাইরের থার্মোকলটা কম গতিবেগে ঘুরছে। এটা লক্ষ্য করবে, তোমরা একটা বালতিতে করলে আরও ভালো হয়, লক্ষ্য করবে। কিছুক্ষণ পর দেখা যাবে এই গতিবেগটা কিন্তু থেমে গেল। বাইরের থার্মোকলটা কম গতিবেগে ঘুরছিল, অর্থাৎ জলটা কম গতিবেগে ঘুরছিল, আর ভেতরের থার্মোকলটা জলটা বেশি গতিবেগে ঘুরছিল। কিছুক্ষণ পর এই গতিবেগ কিন্তু থেমে যাবে। এরপরে আমাদের এই ঘটনাটা বুঝতে গেলে দুটো বলের কথা আমাদের জানতে হবে। তার জন্য আমি একটা আঠার প্যাকেটে কি লেখা আছে তোমাদের একটু দেখাই। এখানে দেখো লেখা আছে অ্যাডহেসিভ, ওয়াটারপ্রুফ অ্যাডহেসিভ, অর্থাৎ এটা একটা অ্যাডহেসিভ। এর কাজটা কি? এটা দুটো বস্তুকে জোড়া লাগায়, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে আকর্ষণ করে জোড়া লাগায়, এটুকু মনে রাখলে ভালো হয়। অর্থাৎ এটা দুটো যে ভিন্ন অণু, দুটো আলাদা অণু, ধরা যাক একটা কাঠের অণু, একটা কাগজের অণু, সেই অণুর মধ্যে যে বলটাকে বাড়ায়। তাহলে এই দুটো ভিন্ন অণুর মধ্যে যে বল, তাকে বলা হয় আসঞ্জন বল। এবং একই পদার্থের যে দুটো অণু, তাদের মধ্যে যে বল, তাকে বলা হয় সংশক্তি বল। অর্থাৎ দুটো জলের অণুর মধ্যে বল, সেটা হলো সংশক্তি। আর একটা জল আর একটা, ধরা যাক এখানে গ্লাস, আমরা যে গ্লাসে জল নিয়েছিলাম, তাহলে গ্লাসের অণু এবং জলের অণুর মধ্যে যে বল, আকর্ষণ বল, তাকে বলা হয় আসঞ্জন বল। তা এখন আমরা যে গ্লাসের পরীক্ষাটা করলাম গ্লাসে জল নিয়ে, তাহলে সেই গ্লাসের জল নিয়ে গ্লাসের যে বাইরের, গ্লাসের ভিতরে গ্লাসের সঙ্গে লেগে থাকা জলের স্তরটা আসঞ্জন বলের জন্য স্থির থাকে। গ্লাসের পরেই যে স্তরটা আছে জলের, সেটা কিন্তু আসঞ্জন বলের জন্য স্থির থাকে, আটকে থাকে গ্লাসের দেওয়ালে। আবার তারপরের স্তরটা আর একটু বেশি গতিবেগে চলে। এইভাবে যত ভিতরের দিকে যাব আমরা, তত দেখব তার গতিবেগ আস্তে আস্তে বাড়ছে। সবচেয়ে ভিতরের গতিবেগটা সবচেয়ে বেশি। অর্থাৎ এখানে কি ঘটনা ঘটছে, কিছুক্ষণ পর আমরা কি দেখতে পাচ্ছি, যে গ্লাসের জলটা থেমে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হলো এখানে দুটো ভিন্ন গতিবেগের যে স্তর রয়েছে, দুটো ভিন্ন গতিবেগের স্তর রয়েছে আমাদের এখানে। সেই ভিন্ন গতিবেগের স্তর একটা অপরটার গতিকে বাধা দিচ্ছে। অর্থাৎ যখন তরল স্তরে, দুটো স্তরে আলাদা গতিবেগ থাকবে, একটা ধরা যাক বেশি গতিবেগ আছে আর একটা কম গতিবেগ আছে,
বেশি গতিবেগটা বড় চিহ্ন দিয়েছি, কম গতিবেগটা ছোট চিহ্ন দিয়েছি। তাহলে একটা স্তরের গতিবেগ বেশি আর একটা স্তরের গতিবেগ কম, এদের অর্থাৎ এদের মধ্যে একটা আপেক্ষিক গতিবেগ রয়েছে। তাহলে সেই আপেক্ষিক গতিবেগ থাকার জন্য বেশি গতিবেগটা, যার যে স্তরটার বেশি গতিবেগ রয়েছে, সে চাইবে ওই স্তরটাকে টেনে নিয়ে যেতে। এটা কেন টেনে নিয়ে যাচ্ছে আমরা আগেই জেনেছি, যে একটা সংশক্তি বল কাজ করছে ওই বেশি স্তরের অণুগুলোর সঙ্গে কম গতিবেগের স্তরের অণুগুলোর একটা সংশক্তি আকর্ষণ বল কাজ করছে। এটা বেশি গতিবেগের স্তরের অণু, এটা কম স্তরের গতিবেগের স্তরের অণু, কম গতিবেগের স্তর, এই গতিবেগ দুটোর মধ্যে একটা সংশক্তি বল কাজ করে, আকর্ষণ বল। তার ফলে কি হয়, এই বেশি গতিবেগের স্তরটা কি চায়, যে কম গতিবেগের স্তরটাকে সামনের দিকে নিয়ে যেতে। আবার যেটা কম গতিবেগের স্তর, সেই স্তরটা চায় তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতে। এইটা দেখুন, তাহলে কম গতিবেগের স্তরটা এর উপরে বিপরীত দিকে বল প্রয়োগ করতে চাইছে, উল্টো দিকে, এবং বেশি গতিবেগের স্তরটা আবার এই কম গতিবেগের স্তরটাকে সামনের দিকে একটা বল প্রয়োগ করতে চাইছে। তাহলে এই দুই বিপরীত বলের জন্য আমাদের গতিবেগটা আস্তে আস্তে কমছে, অর্থাৎ থেমে যাচ্ছে। তাহলে এই যে বিশেষ ধর্ম, দুটো স্তরের মধ্যে যে গতিবেগের পার্থক্যের জন্য যে বিশেষ আস্তে আস্তে থেমে যাচ্ছে, গতিবেগের পার্থক্যের জন্য এর আপেক্ষিক গতিবেগটা, যে আপেক্ষিক গতিবেগ আছে সেটা কমানোর চেষ্টা করছে। অর্থাৎ কম গতিবেগের স্তরটা চাইছে বেশি গতিবেগটাকে কমিয়ে দিতে, আর বেশি গতিবেগ চাইছে কম গতিবেগটাকে বাড়াতে। অনেকটা তোমরা লক্ষ্য করবে, যখন যদি গরুগুলোকে নিয়ে যাওয়া হয় রাস্তা দিয়ে, অনেক সময় দেখবে একটা গরুর সঙ্গে আর একটা গরুকে বেঁধে দেওয়া আছে। কারণ কোনো গরু যদি ছুটতে চায়, তার গতিবেগটা বেশি হলে যে কম যে ছুটতে চাইছে না, হ্যাঁ, তাকে কিন্তু সে কিন্তু ওকে বাধা দেবে। তার ফলে কি হবে, দুজনের টানাটানিতে ফলে একটা গতিবেগ কিন্তু একটা কমে যাবে, মানে কেউ ছুটে পালাতে চাইলে পারবে না। অর্থাৎ এখানে যেন সেই দুটো দড়িটা যেন এখানে যেন একটা সংশক্তি বলের কাজ করছে আসলে। তাহলে এইভাবে আমাদের এটা একটা বিশেষ ধর্ম তরলের, যেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ যে সৃষ্টি হয়েছিল সেটাকে বাধা দিচ্ছে, আপেক্ষিক গতিবেগ সৃষ্টিটাকে বাধা দিচ্ছে। এই ধর্মটাকে বলা হচ্ছে, আপেক্ষিক গতিবেগটাকে কমিয়ে আনার চেষ্টা করছে, এই ধর্মটাকে বলা হচ্ছে সান্দ্রতা। এখন এই সান্দ্রতা ধর্মটা তরলের, আমাদের সান্দ্রতা ধর্মটা কোন দিকে কাজ করে, কোন অভিমুখে কাজ করে। তরলের একটা তল যদি আমি কল্পনা করি এরকম, এই তলের স্পর্শক বরাবর কাজ করে। স্পর্শক মানে এদিকে বা এদিকে, যে কোনো দিকে আর কি। তাহলে যখন এই বলটা যখন বেশি গতিবেগটা, তখন এইদিকে কাজ করছে, বেশি স্তরের জন্য যে আমাদের বলটা, বেশি গতিবেগের স্তরের জন্য বলটা এদিকে কাজ করছে, আর কম গতিবেগের স্তরের জন্য বলটা উল্টো দিকে কাজ করছে। অর্থাৎ আমাদের এই বলটা স্পর্শক বরাবর কাজ করছে। এখন আমরা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে সান্দ্র বলটা। এখন সান্দ্র বলটা আমরা ঘর্ষণ বলের সঙ্গে তুলনা করতে পারি, কিন্তু ঘর্ষণ বল হচ্ছে আমাদের বাইরের স্পর্শতলে কাজ করে আমরা জানি, কিন্তু আমাদের এই সান্দ্র বলটা তরলের ভিতরের স্তরে কাজ করছে, ভিতরের স্তরে। এই জন্য একে অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয়। তরলের ভিতরের স্তরে একটা ঘর্ষণ বলের মতো কাজ করছে, সেই জন্য আমাদের বলা হয় অভ্যন্তরীণ ঘর্ষণ। আচ্ছা, এখন এই অভ্যন্তরীণ ঘর্ষণ হলেও এটাকে ঘর্ষণ বলের সঙ্গে একই রকম বলা যাবে না, কারণ ঘর্ষণ বলটা এখানে যেমন তরল তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে, দুটো স্পর্শ তল যেটা দুটো যদি স্তর, সেই স্তরের ক্ষেত্রফলের উপরে আমাদের সান্দ্রতা বল কিন্তু নির্ভর করে। ক্ষেত্রফল বাড়লে সান্দ্র বলটা বেড়ে যেত। আর এই দুটো আপেক্ষিক গতিবেগের স্তরের দূরত্বের উপর নির্ভর করে। কিন্তু আমাদের যে ঘর্ষণ বল সেটা কিন্তু এই তলের ক্ষেত্রফলের উপরও নির্ভর করে না, আর বেগের উপরও নির্ভর করে না। সুতরাং ঘর্ষণ বলের সঙ্গে আমাদের এই যে আমাদের এই সান্দ্র বল, সেটার কিন্তু একটা পার্থক্য রয়েছে, সেটা কিন্তু ভালো করে জেনে রাখতে হবে। বইগুলোতে দেখবে তোমাদের ভালোভাবে আরও দেওয়া আছে। কোনো অংশ বুঝলে না বুঝতে পারলে একটু আমাকে জানাবে, তাহলে আমি ভালোভাবে সেখানটা বুঝিয়ে দেবো। এছাড়া আমাদের আরেকটু বিষয় আগের দিনে একটু ছেড়ে গেছি বিষয়টা, যেটা হচ্ছে আমি আগের দিনে আলোচনা করেছিলাম অশান্ত প্রবাহ এবং আমাদের শান্ত প্রবাহ। এখন শান্ত প্রবাহ আর অশান্ত প্রবাহ
এর মধ্যে একটু আলোচনা বাকি রয়েছে, যেটা হচ্ছে একটা প্রান্তীয় বেগ বা প্রান্তীয় বেগ কাকে বলা হচ্ছে। প্রান্তীয় বেগ বলতে আমাদের এখানে সন্ধিবেগ বা প্রান্তীয় বেগ। সন্ধিবেগ বলতে কাকে বলা হচ্ছে, আমাদের একটা খুব ধীরে যদি কোনো তরল প্রবাহিত হয় তাহলে সেখানে আমরা দেখেছি যে সেখানে স্ট্রিমলাইন অর্থাৎ শান্ত প্রবাহ হচ্ছে। এরপরে আস্তে আস্তে যদি গতিবেগটা আমি যদি বাড়াই তাহলে দেখবো প্রবাহ শান্ত থেকে আস্তে আস্তে অশান্ত হয়ে গেল প্রবাহটা। অর্থাৎ এখানে একটা গতিবেগের একটা নির্দিষ্ট সীমা আছে, সেই গতিবেগের পর আমাদের যে প্রবাহটা শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহ হয়ে যাবে। সেই শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহ হবে যে গতিবেগটাকে, যে গতিবেগের পরে সেই গতিবেগটাকে বলা হচ্ছে ওই তরলের সন্ধিবেগ, ওই তরলে বা গ্যাসে ওই প্রবাহীর সন্ধিবেগ। তাহলে শান্ত প্রবাহ এবং অশান্ত প্রবাহ এর মাঝে একটা গতিবেগ রয়েছে, যে গতিবেগের পরে শান্ত প্রবাহটা অশান্ত হয়ে যায় সেই গতিবেগটাকে বলা হচ্ছে ওই তরলের সন্ধিবেগ। ঠিক আছে, এরপরে তোমরা একটু বইটা পড়বে। কোনো জায়গা আমি হয়তো এড়িয়ে গেলাম বা বুঝতে ঠিক আমার মনে পড়ছে না, তোমরা বলে জানাবেও যে এই জায়গাটা স্যার বুঝতে পারলাম না, তাহলে আমি সেই জায়গাটা আমি আবার একবার ভালো করে বুঝিয়ে দেবো।